বুয়েটের পরীক্ষা যেটা সেটা কঠিন না যদি সূত্রগুলা জানা থাকে। এত খবর কিভাবে করে আপনি জানেন আমি জানি না। আমার প্যাটার্ন রেকগনিশনটা খুব ভালো। As a mentor, you should always push your mentee to explore new things. I had a green card. 3 মাস আর থাকলে আমি আমেরিকান সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারতাম, but I surrendered it. আমরা আজকে এমন একজন ফাউন্ডারের সাথে কথা বলছি যিনি 1 না 2 না 3টা কোম্পানি স্টার্ট করেছে এবং বাই প্রফেশন বা বাই ট্রেনিং শি ইজ অ্যান আর্কিটেক্ট বা স্থপতি। আমাদের আজকের গেস্টের নাম নাবিলা নওরিন আপু, অ্যান্ড শি ইজ দ্য ফাউন্ডার অফ মোর বাংলাদেশ, যেটা একটা কো-ওয়ার্কিং স্পেস। আপনারা হয়তো বা নাম শুনেছেন বা কাজও করে থাকতে পারেন সেখানে। নাম্বার 2, উনি বহু ফার্নিচারের ফাউন্ডার। সেখানে মডার্ন মডার্ন বাংলাদেশিদের জন্য যে ফার্নিচারগুলো বানাচ্ছে সেটা ই কমার্স এবং ফিজিক্যাল স্টোরের মাধ্যমে বেচা কেনা হচ্ছে। মেবি ইউর আ কাস্টমার অলরেডি। থার্ড, উনি আর্কিটেক্টসের ফাউন্ডার। এর মাধ্যমে উনি নানান ধরনের কর্পোরেশনের সাথে আর্কিটেকচার সার্ভিস প্রোভাইড করে থাকে। আমরা আজকে অনেক কিছু নিয়ে কথা বলি। পার্সোনাল সাইড থেকে শুরু করেছি, আনইউজুয়াল, বাট উনি বুয়েটে চান্স পেয়েছিল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, বাট শি টার্নড দ্যাট ডাউন। তার মানে উনি বুয়েট ছেড়ে দিয়ে শি ওয়েন্ট টু ব্র্যাক ইউনিভার্সিটি স্পেসিফিকলি আর্কিটেকচার পড়ার জন্য, বিকজ তার সেটা নিয়ে প্যাশন ছিল। সেই ডিসিশন মেকিং কিভাবে চিন্তা করেছিল, কেন সে এই চয়েসটা মেক করেছিল, সেগুলো নিয়ে আলাপ করলাম। ফ্যামিলির কি রোল ছিল এবং তার বাংলাদেশ ভার্সেস বিদেশ মানে কোথায় আসলেও নিজেকে বেস করা উচিত, কিভাবে আসলে নিজের জীবন নিয়ে চিন্তা করা উচিত, তার পয়েন্ট অফ ভিউটা আমরা ভালোভাবে শুনতে পারি। এর পাশাপাশি অফকোর্স তার এন্টারপ্রেনারশিপ, কেন তিনি তার একটা কোম্পানিকে স্টার্ট আপ বলছেন আরেকটাকে বলছেন না, এরকম অনেক টেকনিক্যাল আন্ডারস্ট্যান্ডিং একজন উদ্যোক্তার থেকে আমরা শুনতে পারি। অ্যাজ অ্যান আর্কিটেক্ট ওনার অবশ্যই ট্রেনিং আছে এবং অ্যাজ অ্যান এন্টারপ্রেনার শি হ্যাজ ভাস্ট এক্সপিরিয়েন্স। প্রায় 10 বছর ধরে উনি ওনার কোম্পানিগুলো চালাচ্ছে। সো অ্যাজ আ ফিমেল ফাউন্ডার ওনার পার্সপেক্টিভটা শুনে আমরা অনেক কিছু শিখতে পারবো। আজকের এপিসোড সাপোর্ট করেছে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস। ওদের কথা এর আগেও বলেছি, কিন্তু আজকে স্পেসিফিকলি 2টা বিশেষ কোর্স নিয়ে কথা বলবো। প্রথমটা হচ্ছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, সেকেন্ডটা হচ্ছে ফ্লাটার ডেভেলপমেন্ট। ফ্লাটার একটা পপুলার ফ্রেমওয়ার্ক ফর ক্রিয়েটিং মোবাইল অ্যাপস এবং এই 2টা জিনিসই এখন খুবই হাইলি ইন ডিম্যান্ড। আপনি ফ্রিল্যান্সিং করেন, ফুল টাইম জবে যান, যেখানেই যা করেন, এই 2টা জিনিস খুবই হাইলি ডিম্যান্ড এই সফটওয়্যার ডেভেলপমেন্ট ফিল্ডে। 2-3টা জিনিসের কারণে আসলে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস একটু ডিফারেন্ট। নাম্বার 1, 100-র বেশি লাইভ সেশনের অ্যাক্সেস পাবেন আপনি বাই সাইনিং আপ টু এনি অফ দিস কোর্সেস। নাম্বার 2, আপনি সাপোর্টের জন্য ডেইলি 2টা কল পাবেন। হ্যাঁ, একটা না 2টা প্রতিদিন কল পাবেন জাস্ট টু গেট সাপোর্ট ওয়াইল ইউ আর লার্নিং। নাম্বার 3, ওদের সাপোর্ট চ্যানেলস আছে। তার মানে আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনি মানে আপনার সময় মতো কোয়েশ্চেন করতে পারবেন এবং মেন্টরের থেকে ইউ ক্যান গেট অ্যান আনসার। একবার পেমেন্ট করে আপনি লাইফ টাইম অ্যাক্সেস পাবেন টু অল দ্য মেটেরিয়ালস। তার মানে ইউ ক্যান লার্ন অ্যাট ইয়োর পেস। একবার পে করে ইউ ক্যান গেট ফুল লাইফ টাইম অ্যাক্সেস। কোর্স শেষ করা মাত্রই আপনার সিভি চলে যাবে 50টার বেশি লিডিং অর্গানাইজেশনে বাংলাদেশে, অ্যান্ড এর মাধ্যমে আপনার ক্যারিয়ার প্লেসমেন্টে ইন্টারঅ্যাক্টিভ কেয়ার সাপোর্ট করার চেষ্টা করবে। এই কারণে এই জিনিসটাকে ক্যারিয়ার পাথ বলা হচ্ছে। সব কিছু মিলাই দিস সাউন্ডস লাইক এ গুড ডিল, অ্যান্ড টু মেক ইট ইভেন বেটার আমি যে ওনাদের কাছ থেকে 35% একটা ডিসকাউন্ট নিয়ে এসেছি। সো এই চ্যানেলের ভিউয়াররা ক্যান অ্যাভেল আ ফ্ল্যাট 35% ডিসকাউন্ট অন এনি অফ দ্য কোর্সেস /ক্যারিয়ার পাথস টুডে। কোড হচ্ছে ফাহাদ 35। সকল ডিটেলস এবং লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। আই হোপ ইউ বেনিফিট ফ্রম দিস। আমি আশা করছি অনেকেই এটা করে তাদের নিজেদের ক্যারিয়ারকে আরেকটু অ্যাডভান্স করতে পারবে। উইদাউট ফার্দার ডিলে, লেটস গেট ইনটু টুডেজ এপিসোড উইথ নাবিলা নওরিন আপু। Nabila আপু, thank you so much for making the time. Why don't we kick things off by please introducing yourself? আমি নাবিলা নওরিন, আমি একজন আর্কিটেক্ট এবং একজন এন্টারপ্রেনার। আমি মোর এবং বহু বলে 2টা কোম্পানি রান করি। মোর একটা কোওয়ার্কিং স্পেস, বহু একটা ফার্নিচার ডিজাইন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি। ফর মেনি অ্যাসপায়ারিং এন্টারপ্রেনার বা স্টুডেন্টস যারা আমরা আছি তারা হয়তোবা মোড়ে কাজ করেছেন অথবা বহুর নাম শুনেছেন, অ্যান্ড সো আপনার ক্রিয়েশনের দ্বারা আমরা অলরেডি আপনার সাথে হয়তোবা পরিচিত। আপু, I want to get to the entrepreneurial ventures, but তার আগে you made some very interesting choices very early on in your life. আমরা একটু ওখান থেকে we want to jump off. সেটা হচ্ছে if I'm not wrong, আপনি বুয়েটে চান্স পেয়েছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, but you chose to pursue your passion in architecture instead at Brac University. This is a very interesting choice for many people, including myself. So I'm curious, and for my own selfish reasons, I want to ask you about it. যে কি চিন্তা করছিলেন ওই সময়, কি মানে what were your decision making process, একটু আমাদের সাথে শেয়ার করেন। এত খবর কিভাবে করে আপনি জানেন আমি জানি না। বাট ইয়েস, আমি
আমি এইচএসসি পর্যন্ত আই ওয়াজ আ নর্মাল স্টুডেন্ট, হ্যাঁ, যে এমন না। আর আমি ভিকারনেসে পড়াশোনা করছি 12 বছর। আমার ভিকারনেসাতে আমি একটা মাতবর ছিলাম আর কি কনস্ট্যান্টলি, কিন্তু এমন না যে ফার্স্ট হতাম অথবা সেকেন্ড হতাম অথবা থার্ড হতাম বা 10th হতাম। আই ওয়াজ মেবি লাইক টপ 20 মধ্যে হয়তো থাকতাম, 20-25 এরকম, হ্যাঁ। বাট তারপরে এইচএসসির সময় কেন আমি জানি না খুবই মনোযোগী হয়ে গেলাম পড়াশোনাতে, এবং এইচএসসিতে আই ডিড রিয়েলি ওয়েল। এসএসসিতে আই ডিডন্ট ডু অ্যাজ ওয়েল অ্যাজ আই শুড হ্যাভ। সো অ্যান্ড অলসো মাই মানে বাবা খুব চাইতেন যে আমি ডাক্তার হই, কিন্তু আমার যে বেস্ট ফ্রেন্ড ঈশিতা, মানে স্কুলের বেস্ট ফ্রেন্ড, ওর সাথে যখন মানে ও আবার খুব আর্টিস্টিক, আমি কিন্তু এত আর্টিস্টিক না। সো ওর সাথে ও আর্কিটেকচার পড়বে, হ্যাঁ, ওখান থেকে মাথায় আর্কিটেকচারের ভূত ঢুকলো, এবং তো ওখান থেকে না আমি আর্কিটেকচার পড়বো। তারপরে মেডিকেলে পরীক্ষা দিলাম না, আসলে খুবই খারাপ করে পরীক্ষা দিলাম, বাট বুয়েটের জন্য গভীর মনোযোগ দিয়েও পড়ি নাই, বাট আই এম ভেরি গুড অ্যাট ম্যাথস অ্যান্ড আই লাভ ম্যাথস। আমাকে পড়াশোনা করতে বললেই আমি অঙ্ক করতে বসতাম আর কি। আচ্ছা, সো আমি খুব 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 ভালোবাসি অঙ্ক করতে, খুবই ইউজফুল একটা স্কিল, অ্যান্ড আই লাভ ইট, হ্যাঁ। সো আমার একটা পয়েন্টে আমার ইচ্ছা ছিল আর্কিটেকচার পড়বো অথবা ম্যাথমেটিক্স পড়বো, মেডিকেল পড়বো না, হ্যাঁ। সো কিন্তু ওই ম্যাথমেটিক্স পড়ে কি হবে, কিছু হবে না আসলে। সো অ্যান্ড ম্যাথমেটিক্স পড়ার ইচ্ছা ছিল, মানে পছন্দ করতাম অঙ্ক অনেক, কিন্তু ওইটা পড়ার ইচ্ছাও ছিল বিকজ তখন আমি আবার বিউটিফুল মাইন্ড যে মুভিটা ওইটা দেখেছিলাম, দেখার পরে তখন মনে হচ্ছে ওহ সো দিস ইজ মাই কলিং, হ্যাঁ। তারপরে কিন্তু মানে মনে হলো যে না, কিন্তু বাংলাদেশে ম্যাথমেটিক্স পড়ে তো আমি খুব একটা দূর যে যেতে পারবো, বা ওই ইয়েটা মানে অ্যাকাডেমিক্স বা ম্যাথমেটিক্স পড়াবো ওটুক পর্যন্তই হয়তো বা, কিন্তু ধরেন রিসার্চার বা ওই যে লেভেলে, মানে আমি খুব ছোটোবেলা থেকে আমি অনেক অ্যাম্বিশাস, সো আমার কাছে মনে হচ্ছে যে ওইটার সিলিং আছে একটা। সো সেই জন্য তখন বুয়েটের জন্য মানে ফোকাস ছিলাম। অ্যান্ড বুয়েটের আমি এটা সবসময় বলি যে বুয়েটের পরীক্ষা যেটা, সেটা কঠিন না যদি সূত্রগুলা জানা থাকে, অ্যান্ড সূত্রও জানতে হবে না। আমি কি করতাম, বুয়েটে যে অঙ্কগুলো আসে অবজেক্টিভ কোয়েশ্চেনগুলোতে, সেটার মধ্যে দেখবেন যে জিজ্ঞেস করে এইটা মানে কোনো একটা ধরেন এটার বল বা ফোর্স জানতে চায়, কিন্তু ওইটার ইউনিটটা বলে দেয়, অ্যান্ড ওই ইউনিটটা দেখলে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেই ইকুয়েশনেই ওইটা কিন্তু বের করে ফেলা যায়। সো ওই দ্যাট ওয়াজ মাই ট্রিক, মানে আই লুকিং ফর ক্লুজ, হ্যাঁ। সো ওভাবে করে আমি পরীক্ষা দিয়ে খুব মানে বুয়েটে খুব ভালো করলাম। আর বুয়েটের পরীক্ষার এক সপ্তাহ আগে আমি খালি সব সূত্রগুলোকে একবার আই ওয়েন্ট ওভার অ্যান্ড দ্যাটস ইট। সো কেমন করে যে এইসব শয়তানি বুদ্ধিতে মানে আই এম অলওয়েজ লুকিং ফর ওয়েজ, যেটা ইজিয়ার ওয়ে আউট আর কি। অ্যান্ড অ্যানালিটিক্যাল মানে ইউনো যে আমার যে বিজনেস পার্টনার নাহিদ, শি অলওয়েজ সেজ দ্যাট হাউ ডু ইউ কাম আপ উইথ থিংস আউট অফ থিন এয়ার। মানে ও সবসময় খুব আমাকে বলে, আমি এটা জানতাম না, আমি রিসেন্টলি ও আমাকে এই কথাটা বলছে যে তুমি সবসময় কেমন জানি হাওয়া বাতাস থেকে একটা ইনফরমেশন নিয়ে আসো, সেটাকে তখন অ্যান্ড ইট মেক্স গুড সেন্স। তারপরে আমি চিন্তা করে আমি বুঝলাম যে আসলে আমার প্যাটার্ন রেকগনিশনটা খুব ভালো। সো আই থিঙ্ক দ্যাটস হোয়াট হেল্প মি থ্রু আউট, অ্যান্ড ওইটার জন্যই আসলে বুয়েটের চান্স পাওয়া। কিন্তু বুয়েটে যখন আমি পরীক্ষা দিচ্ছিলাম তখন আমি আবার আমার পিছনে যিনি বসেছিল আমার একটা বন্ধু, ওকে আমি খাতা দেখাইছিলাম। This is long enough ago যে it doesn't matter anymore. I tried to help her. কিন্তু আমার ধারণা তখন ওরা আমাদের দুইজনকে সাইলেন্ট এক্সপেল করে দিয়েছিল ফর আর্কিটেকচার সেগমেন্ট। মানে বুয়েটের দুইটা পরীক্ষা হয়, আর্কিটেকচারের জন্য একটা আলাদা হয় আর বুয়েটের জন্য আলাদা হয়। সো ওই জন্য আমার ধারণা আমি আর্কিটেকচারের সময় ওকে যেহেতু খাতা দেখাইছি তখন আমাকে সাইলেন্ট এক্সপেল করে দিয়েছে। সো আমি বুয়েটের চান্স মানে বুয়েটের আর্কিটেকচার চান্স পাইনি। আমি আমার যেটা টপ চয়েস ছিল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ওখানে চান্স পেয়েছি। সিভিল ইঞ্জিনিয়ারিংয়েও মানে পর্যন্ত পেতাম, কিন্তু আমি
সিভিল ইঞ্জিনিয়ারিং চুজ করি নাই। তারপর ওখানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পেলাম, কিন্তু ব্র্যাকে যেহেতু আমি আর্কিটেকচারে পেলাম, তখন আই ওয়ান্টেড টু গো টু ব্র্যাক। তার আরেকটা কারণ ছিল যে মানে তখন অনেক সেশন জট ছিল বুয়েটের আর্কিটেকচারে। ইট উড হ্যাভ টেকেন আস 8 years টু গ্র্যাজুয়েট, কিন্তু ওই জন্য আই ডিসাইডেড যে না, তাহলে ব্র্যাকেই যাই। সো আই ওয়েন্ট টু ব্র্যাক। অ্যান্ড এটা আসলে এক্সপেক্টও করা, মানে আমি নিজেকে ওভাবে করে এক্সপেক্ট করি না যে 18 বছর বয়সের একটা মানুষ অত ক্যালকুলেটিভলি আসলে চলে না, রাইট? সো এখন ইন হাইন্ডসাইট হয়তো বলতে পারি যে হ্যাঁ এটা ভেবে করেছি, ওইটা ভেবে করেছি, বাট ওই সময় আসলে এত যে থট দিয়েছি সেটা না। আই হ্যাড মাই প্যারেন্টস, মাই ব্রাদার, মাই ইউনো, যে আমার চাচা খুব একজন টিচার ছিলেন, সো ওনাদের সবার গাইডেন্স ছিল আসলে। অ্যান্ড আমার বাবা, যদিও আমি চেয়েছিল যে আমি মেডিকেল পড়ি, কিন্তু দে অ্যাকসেপ্টেড, দে আর লাইক আচ্ছা তোমার লাইফ, তুমি যেটা করলে খুশি হবা তুমি সেটা করো। অ্যান্ড আই হ্যাভ অলওয়েজ প্রোভেন টু বি ইউনো যে মানে আমি আই লাইক ফ্রম আ ভেরি ইয়াং এজ আমি কখনো যে কোনো কিছু নিয়ে রিগ্রেট করি না কোনো কিছু আর কি। সো দে আই থিঙ্ক হ্যাড একটা সর্ট অফ কনফিডেন্স আমার প্রতি যে না, ও যেটা বলছে ও প্রবাবলি এটা করলে ও ভালো করবে। সো ওই ডাবল ক্লিক অন দ্যাট এখানে। সো we share a common-ish origin story. আমার মা বাবা দুজনই ডাক্তার ছিল, but I disappointed them in not pursuing the medical, and I went into মানে আমি জানি না আসলে BBA কে আসলে কি ধরা হয়, but আমি বেসিক্যালি IBA তে পড়ছি, and I wanted to do something on the side, which was what was my main motivation. But আমি যতদূর জানি, you grew up in a household of pharmacists. Yes. And your brother also went down the pharmacy route. And I think I read, correct me if I'm wrong, that you grew up in a family with 50 cousins. Yes. 50, not 15. 50 cousins. So it's a big household, and you're the youngest of them all. So eto kichu bolar ektai uddeshyo, could you tell us what growing up was like in your household and how that kind of shaped you? সো আমরা এমন না যে আমরা সবাই 50 জন একসাথে থাকতাম। আমার বাবা মা, আমার দাদার দিকে আই হ্যাভ 49 কাজিনস, আমাকে সহ হচ্ছে 50 জন। সো ওনারা ঢাকায় যখন পড়তো বা চাকরি করতো, তখন সন্ধ্যার সময় চাকরি শেষ করে বা ইউনিভার্সিটি শেষ করে তখন ওনারা আমাদের বাসায় আসতো। অ্যান্ড আমার মা ওয়াজ সো ওয়েলকামিং যে ওরা আমাদের বাসাতেই থাকতো। অথবা আমার মা বাবা চাকরি করতো যখন, বা ধরেন ওনারা বিদেশে যাবে দুজন একসাথে, তখন আমার কাজিনরা আমাদেরকে রাখতো, বেবিসিট করতে, অথবা তারা থাকতোই আমাদের বাসায়। সো আই হ্যাভ হ্যাড কাজিনস যারা হয়তো হোস্টেলে পড়ছে, কিন্তু হয়তো কোনো সময় এক সপ্তাহের জন্য আমাদের বাসায় এসে থাকছে। সো ওরকম করে ওদের কোলে পিঠেই আমরা মানুষ হয়েছি আর কি। এত ছোট একটা বয়সে এতজন সাথে ইন্টারঅ্যাক্ট করছেন, what do you think you would have missed out on, or what do you think you gained from kind of that whole upbringing? কঠিন একটা কোয়েশ্চেন, আমি কখনো চিন্তা করি না এই জিনিসটা। আমার ভাইরা সবাই মোটরসাইকেল চালাতো, হ্যাঁ। সো আমরা আম্মাকে লুকায়, অথবা আম্মা হয়তো জানতো, আমাদের মনে হতো আম্মাকে লুকায়, যে আমরা মোটরসাইকেলে করে ঘুরতে যেতাম। তারপরে ওনারা তো বড়, সো দে ডিসকাসড আদার থিংস, রাইট? অ্যান্ড আব্বাদের সাথেও ওনারা অনেক ধরনের জিনিস ডিসকাস করতো, অ্যাডভাইসের জন্য আসতো। সো তখন আমরা তো ওখানে প্রেজেন্ট, রাইট? সো তখন ইউ লার্ন বাই ইউনো যে বিং ইন দ্যাট এনভায়রনমেন্ট। অ্যান্ড ওই জিনিসটা ইজ আই থিঙ্ক দ্যাটস মানে, অ্যান্ড আমার বাবা মা যেহেতু হোস্ট করতো, সো সবচেয়ে আমার বাবা এবং মা দুইজনই ওদের সিবলিংদের মধ্যে সবচেয়ে ছোট। বিং দ্য ইয়াংগেস্ট, দে স্টিল ওয়ার দ্য লিডার্স অফ দ্য ফ্যামিলি। দে অ্যাকচুয়ালি ওদের কাছেই সবাই অ্যাডভাইসের জন্য আসে। সো ওইটা থেকেও কিন্তু ইউ লার্ন লিডারশিপ, or you learn responsibility, you learn to take care of people, you also learn যে crisis management থেকে শুরু করে সব। I can see that this was probably the first time you kind of reflected on it on the spot. The reason I ask is because I am probably 90 degrees opposite, in the sense that I was the only child. আমাদের বাসায় তেমন একটা মানুষ আসতো না। I was just নিজের মতো নিজের মিশনে ছিলাম, whether it's খেলাধুলা, whether it's পড়াশোনা, whether it's art school, whatever it is, আমি নিজের মতো ছিলাম। So I understand যে আচ্ছা ঠিক আছে, এই 10 জনের সাথে ইন্টারাক্ট করাটা, it's a skill that I had to actively develop and kind of cultivate, whereas from what I can understand,
it was a part and parcel of your daily life growing up. So ওই জায়গাগুলো there are some interesting takeaways, and I think for the people listening তারাও হয়তো বা নিজেদের surroundings থেকে they can kind of pick up আচ্ছা what were the elements of my upbringing and how did that shape me. Anyway, I want to put a pin in that maybe and kind of move on to studying architecture at Brac, and then what did you do after that? সো ব্র্যাক থেকে ব্র্যাকের আর্কিটেকচার থেকে গ্র্যাজুয়েট করে সো আমার যে ফ্রেন্ডের কথা বলছি শিজা শি ডিডন্ট স্টাডি আর্কিটেকচার You did that. I did that. And then she moved on to BBA. Okay. আমাকে ditch করে just. So yeah, Brac architecture পরে I started to work for Bay Developments. It's a real estate company. ওখানে যিনি মানে ম্যানেজিং ডিরেক্টর পিন্টু খান স্যার উনি মানে হি ইজ অ্যান অ্যামেজিং মেন্টর মানে ডিজাইন কি বা ডিজাইনের কনসেপ্টটা কি হওয়া উচিত যে ডিজাইন ইজ জাস্ট নট এস্থেটিক বাট অলসো আ সলিউশন টু আ প্রবলেম ওই জিনিসটা আই হ্যাভ লার্ন ফ্রম হিম অ্যান্ড বে ডেভেলপমেন্টসে যখন আমি কাজ করছি তখন হোয়াট আই হ্যাভ লার্নড ইজ the true nature of a mentor আসলে সো উনি ওনার ইফতেখার আহমেদ খান পিন্টু খান বলে সবাই চিনে আসলে তো ওনার মানে হি ইজ অ্যাকচুয়ালি আ ভেরি গুড মেন্টর এবং হি অ্যালাউড মি আ লট অফ নিউ মেটেরিয়াল দিয়ে কাজ করার জিনিসটা উনি অ্যালাউ করছে সো আই হ্যাভ লার্নড আ লট বে থেকে So just to double click on that, sorry for constantly interrupting you. I'm doing this in service of the audience. So what are, if you had to kind of describe, what are one or two traits of a good mentor? And if you can, wherever possible, share real life examples, that would be amazing. I think আচ্ছা ওনারকেই চিন্তা করে আমি বলি সো এক নম্বর ওই যে বলছিলাম যে হি অ্যালাউড মি আ লট অফ নিউ মেটেরিয়াল দিয়ে কাজ করা সো অ্যাজ আ মেন্টর ইউ শুড অলওয়েজ I think push your mentee to explore new things and সেটা করতে গিয়ে ভুল হবে মেবি ধরেন উনি আমাকে হ্যাটিশ বলে একটা কোম্পানি আছে ওরা হিঞ্জেস বানায় হ্যাঁ সো জার্মান হিঞ্জেস বানায় অ্যান্ড এরকম মোটা একটা ম্যানুয়াল আছে ওটার সো ওইটা উনি বলে নাই বাট উনি বলেছে যে এই জিনিসটা আমি এক্সপ্লোর করতে চাই তোমাদের মধ্যে মানে উই হ্যাড আ টিম সো তোমাদের মধ্যে যে এটা ইমপ্লিমেন্ট করতে চাও ইউ ক্যান লুক ইন টু ইট তখন আমি ওইটা নিয়ে কাজ করলাম অ্যান্ড আই ইউজ টু প্রেজেন্ট টু হিম সো ওনার কাছে উনিও কিন্তু এটা সম্পর্কে জানতো না বাট উনি কিন্তু হি অ্যালাউড মি টু গো থ্রু ইট টেক মাই টাইম অ্যান্ড ওই জিনিসটা আমি এক্সপ্লোর করে ওনার সাথে আলাপ করে তখন উনি আবার ওইটার উপরে ফিডব্যাক দিত এভাবে দেখো ওই জিনিসটা দেখো এটাকে এইভাবে করে ইমপ্লিমেন্ট করো সো উনিও কিন্তু আমার সাথে শিখছে অ্যান্ড আমাকে এক্সপ্লোর করতে দিচ্ছে অ্যান্ড দেন আমি ওটাকে সামারাইজ করে ওনাকে আবার শিখাচ্ছি It also sounds like he's technical. Very. Okay. So that's also probably important that, Absolutely. Yeah. And he's very যেটাকে আমি যেইটা আমি মেন্টর করছি বা যেই টপিকটাতে মেন্টর করছি সেটাতে তো আমাকে জানতে হবে বা আমার ইন্টারেস্টও থাকতে হবে সো হি ইজ ভেরি সো ওই জিনিসটা বলছি যে যে আমি নিজে শিখে আবার যখন আমার মেন্টরকে শিখাচ্ছি তখনই কিন্তু ওনারও শেখা হচ্ছে আমারও শেখা হচ্ছে অ্যান্ড আওয়ার নলেজ ইজ growing exponentially so ওই জিনিসটা I think that's a good trait of a mentor যে এক্সপ্লোর করতে দেওয়া and being open to learning from your mentee as well I think that's very important and it's something that I try to do with my team members as well right আমি খুব actively করার চেষ্টা করি Thank you for entertaining that question. Okay, so Bay Development, and obviously you had the good fortune of kind of working with good people there. Okay, what next? তারপরে I went to do my masters in Chicago, Illinois Institute of Technology. তার আগে I was exploring আমি অ্যাপ্লাই করছি অগস্টের দিকে and then জানুয়ারিতেও তো অ্যাকচুয়ালি না হ্যাঁ অগস্টের ডিসেম্বরের মধ্যে অ্যাপ্লাই করতে হয় বাট দেন ইউ গেট টু নো বাই এপ্রিল সো দ্যাট ইউ ক্যান জয়েন সেপ্টেম্বরে রাইট বাট আমি আই অলসো ডিড সাম গ্র্যাজুয়েট প্রিপারেটরি কোর্সেস ইন প্র্যাট ইউনিভার্সিটি সো নিউ ইয়র্কে তো ওখানে মডেল মেকিং অ্যান্ড ড্রয়িংয়ের উপরে আমি স্কিল বিল্ডিংয়ের কাজ করছি অ্যান্ড দেন প্র্যাটেও অ্যাপ্লাই করেছিলাম ইলিনয় ইনস্টিটিউট অফ টেকনোলজিতেও অ্যাপ্লাই করেছিলাম দুইটারই ডিজাইন ডিপার্টমেন্টে কিন্তু আমি যখন why did I choose Illinois Institute of Technology কারণ হচ্ছে
Pratt is very কি বলবো যে sculptural মানে very aesthetic focused whereas Illinois Institute of Technology is very technic focused so and ওখানে আমি যেটা পড়েছি সেটা হচ্ছে ডিজাইন স্ট্র্যাটেজি ইটস মোর অফ আ আচ্ছা ওটা একটু পরে এক্সপ্লেন করি যে প্র্যাটে ওরা যেটা শেখায় and there's nothing wrong with that যে একটা জিনিসকে আমি 5 বছর or 2 বছর ধরে সাধনা করে ওই জিনিসটাকে পারফেক্ট করা ওরা শেখায় যে এটা কিভাবে করে সুন্দর হতে পারে whereas আইআইটিতে যেটা ওরা শেখায় সেটা হচ্ছে যে একটা জিনিস কিভাবে করে মোস্ট এফিশিয়েন্ট সলিউশন হতে পারে so that's more of what I wanted to learn rather than making something beautiful I wanted to create solutions to problems so ওই জন্য I went to IIT and I think it did me wonders কারণ studying architecture দেখবেন যে আর্কিটেক্টরা একটু ইগোইস্টিক আমাকে মেরে ফেলতে পারে আর্কিটেক্টরা কিন্তু ওরা নিজেরাও জানে যে আমরা নিজেরাও জানি যে আমরা ইগোইস্টিক but if you have ego then you don't learn and that's something that I've learned IIT-তে যে ওই যে বললাম যে নলেজ শেয়ারিং বা নলেজ নিয়ে আলাপ করলে তখন সেটা বিল্ড হয় সেটা বাড়ে কিন্তু আমি একটা নলেজ নিয়ে যদি আমার কাছেই রাখি সেটা কিন্তু ওইটার আর কোনো গ্রোথ নাই so that's something that I really believe in and that's something that I really try to practice and preach as well যে নলেজ যদি থাকে বা কোনো একটা ইনফরমেশন থাকে শেয়ার ইট সো দ্যাট বিকজ আমাদের সবার কনফার্মেশন বায়াস আছে আমি যেটা বিশ্বাস করছি আমি সেটাই দেখার চেষ্টা সবসময় দেখি রাইট সো সেটাকেও ভাঙলে সেটা যদি আমরা ভাঙতে পারি খণ্ডাতে পারি তাহলে কিন্তু আমার নলেজটা বাড়ছে আমার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ওয়ার্ল্ড বাড়ছে সো দ্যাটস সামথিং দ্যাট আই থিঙ্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড দ্যাটস হোয়াট আইভ লার্নড ফ্রম IIT So grad school and then I came back. Then you came back. Why not? So this is a common question which I guess many people face in their minds, which is বাইরে settle করবো নাকি দেশে settle করবো. Number one, did you kind of explore or did you kind of entertain the thought যে বাইরে কাজ করবো বাইরে settle করবো? So you came back. Could you share your? Yeah. So আমার I had a green card. আচ্ছা. আমার বড় মামা আমেরিকাতে থাকেন এবং he applied for us and then we had a green card and আমার 3 মাস বাকি থাকতে মানে 3 মাস আর থাকলে আমি আমেরিকান সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারতাম বাট আই সারেন্ডার্ড ইট বিকজ I had no plans to live in মানে I have never had plans to settle abroad be it অন্য কোনো দেশে আর কি আমি বাংলাদেশেই থাকবো এটাই is my goal. What gives you the conviction? I think এটা একটু মানে মাথার সমস্যা সেটা হচ্ছে যে আই এম দ্য কাইন্ড অফ পার্সন যে জাতীয় সঙ্গীত হলে আমি কান্দি অথবা ধরেন মুভি থিয়েটারে যখন পতাকাটা দেখায় অ্যান্ড জাতীয় সঙ্গীত হচ্ছে তখন আমি কান্দি সো অথবা ধরেন কোথাও দিয়ে যাচ্ছি জাতীয় সঙ্গীত হচ্ছে অথবা বসে আছি আমি দরকার হলে গাড়ি থামায় আমি দাঁড়াবো এরকম আই এম দ্যাট কাইন্ড অফ আ পার্সন হ্যাঁ মানে হ্যাঁ পেট্রিয়টিক অফকোর্স মানে আই লাভ বাংলাদেশ টু মাই ডিপেস্ট কোর কেউ যদি বাংলাদেশকে নিয়ে কোনো একটা খারাপ কথা বলে আই গেট ভেরি প্রোটেক্টিভ অ্যান্ড তাই সেই মানুষের সাথে আমার ঝগড়া টগড়া হয়ে হয়তো মানে 8 ঘন্টা ধরেও আমি ঝগড়া করতে পারবো এরকম অ্যান্ড আমি যখন বিদেশে ছিলাম আই ইউজ টু অলসো থিঙ্ক যে আই রিপ্রেজেন্ট বাংলাদেশ মানুষ যখন আমাকে জিজ্ঞেস করবে যে আমি কে আমার তো ওইটা বলতে হবে আমি নাবিলা আমি একজন বাংলাদেশি রাইট যে বিদেশে তো আমি সেটাই সো আমি কিভাবে বিহেভ করছি সেটা রিপ্রেজেন্টস মাই কান্ট্রি সো ওই জিনিসটা আমি সবসময় মনে রেখে আমি চলি অ্যান্ড বাংলাদেশে কেন ফিরবো কারণ হোয়াট এভার I've had a very privileged life. Whatever I have got it from Bangladesh. তাহলে আমি কেন অন্য দেশে দিকে অন্যদের মুখাপেক্ষী কেন আমি হব এই দেশটাই তো আমাকে দিছে তো আমি তো এখানেই থাকবো আর কোথায় যাব তাই না সো আই থিঙ্ক কেন্দ্রে ফেলতেছি আর কি No worries. So I think ওই জন্যই that's where the conviction comes from. Also Mohammad Zafar Iqbal. So ওনার
লেখা যেগুলো আমরা ছোটবেলায় পড়ছি সেগুলো খুব আমাকে এফেক্ট করে আর কি সো আই থিঙ্ক দ্যাটস ওয়ার ইন পার্টিকুলার এনি না সব writings? মানে ধরেন রাজু ও আগুন আলীর ভূত is a brilliant বই আই থিঙ্ক ইটস দ্য মোস্ট বিউটিফুল লাভ স্টোরি ওই সময় আমার কাছে মনে হতো তারপরে এরকম অনেক 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 বই আছে যেগুলা ওই যে আমার বন্ধু রাসেল ওইটা পড়লে এভরি টাইম লাইক ক্রাইং লাইক আ বেবি সো ওগুলার মানে মুক্তিযুদ্ধের গল্প যেগুলো আমরা পড়েছি বা মানে উনি যেগুলা প্রেজেন্ট করেছেন সেগুলা তো ইজ মানে ইউনো যে একটা দেশ বা একটা স্বাধীন দেশ ইজ ভেরি প্রেশাস অ্যান্ড সেটার জন্য যদি এই স্বাধীন দেশের আমরা যারা মানুষ তারাই কাজ না করি তাহলে কে করবে So again, this is a bit of a tangent, কিন্তু আমি তাও জিজ্ঞেস করতে চাই just for your thoughts because মনে হচ্ছে you've thought about this topic a bit or a lot. How do you kind of view বাইরে যে just creating more optionality for yourself when you're young? বলতে বয়স যখন let's say under 30 তখন going to a Canada, going to North America, going to USA, whatever it is, for studies, for immigration, whatever it is, and then kind of going there and having the optionality to come back if you want to, but for better, whether it's for better education, better standard of living, যেটাই হোক, whatever your why is, kind of taking the leap বাইরে যেয়ে তারপরে making that decision. What do you think of that, or how do you think of that? I think everybody should live alone for মানে at least once in their lives কারণ আমাদের যেটা কালচার সেই কালচারে কিন্তু আমরা বাসায় থাকি অ্যান্ড উই ডোন্ট নো যে আমাদের কিন্তু মানে বেসিক স্কিলস মানে এভরিডে স্কিলস কিন্তু আমরা ওভাবে শিখতে পারি না রাইট উই আর সো টেকেন কেয়ার অফ বাড়িতে সো যখন আই নো দ্যাট আই গ্রু আপ অ্যাজ আ হিউম্যান ওয়েন আই ওয়েন্ট টু ডু মাই মাস্টার্স কারণ আমি ওখানে একলা ছিলাম খুব শীতের একটা দেশ হয়তো সারাদিন কাজ করতে হচ্ছে মানে পড়াশোনা করতে হচ্ছে অ্যান্ড দেন বাড়িতে এসে হয়তো রান্না বসালাম সেটা পুরো ঝাঁঝরা হয়ে গেল সো ইউনো যে ওই ফ্রাস্ট্রেশনটা ডিল করাটা শেখাটাও ইজ আ skill. Managing your own emotions. And then also you একলা থাকলে you get to learn about who you are as a person. You know how you what are your strengths, what are your weaknesses, how you deal with frustration, or how to manage a house. Because as মানে সবারই এটা জানা উচিত যে কিভাবে করে জীবনটাকে গুছাতে হবে ওর ওই ডিসিপ্লিনটা না থাকলে কিন্তু ইউ ডোন্ট রিয়েলি গেট টু গো ফরওয়ার্ড যে এভরিডে জিনিসটা যদি আমাদের রুটিনের মধ্যে না থাকে নতুন জিনিস কিন্তু করা যায় না সো আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট টু লিভ অ্যালোন অ্যাট লিস্ট ওয়ান্স ইন ইউর লাইফ যে ইমিগ্রেশন কিংবা বিদেশে পড়তে যাওয়া সেটা ছাড়াও অনেকে আমাদের দেশে তো অনেকে একটা শহর থেকে আরেকটা শহরেও মুভ করে তাই না সো সেটাও খুব ইম্পর্টেন্ট যে একলা থাকাটা খুব ইম্পর্টেন্ট Apu, I want to kind of shift gears and talk about entrepreneurial ventures. Let's start with Re-Architects. সেটা হয়তো বা 2014 সাল বা 13 সালে আপনারা শুরু করেছিলেন and interestingly আপনার সেম co-founder for all three ventures আপনারা দুইজন মিলেই আসলে এতগুলো উদ্যোগ নিয়েছেন why don't you help us kind of sketch out একদম শুরু কিভাবে করেছিলেন Re-Architects? সো আমি তখন শিকাগোতে থাকি অ্যান্ড আই কেম টু বাংলাদেশ ফর মাই সামার ভেকেশন তখন আমার একটা বন্ধু ওর একটা রেস্টুরেন্ট ডিজাইন করতে হবে মানে ওকে একটা ক্লায়েন্ট বলেছে সো হি থট যে ও একলা করতে চায় না সো হি ব্রট মি ইন সো আমরা কাজ করা শুরু করলাম আই ওয়াজ হিয়ার ফর 2 months সো কিছু দূর কাজ করার পরে দেন আমার তো চলে যেতে হবে তখন আই থট হু ডু আই থিঙ্ক উড বি দ্য বেস্ট পার্সন টু এক্সিকিউট দিস আমার মতন করে অ্যান্ড আমার ওই যে বন্ধুর সাথে কাজ করছিলাম ওকেও প্রপার সাপোর্ট দিতে পারবে তখন আই থট অফ নাহি দেন আই আস্কড হার সো শি সেড যে হ্যাঁ পারবো তো তখন আমি চলে গেলাম অ্যান্ড ও তখন এই কাজটা করলো কিন্তু আমি কোলাবোরেট করলাম সো অ্যান্ড দেন সিন্স লং ডিস্টেন্স রিলেশনশিপ আমাদের খুব ভালো ওয়ার্ক করেছে আমার নাহিদের সো উই থট ওয়াই নট ওয়ার্ক টুগেদার
সো যখন আমি বাংলাদেশে ফেরত আসলাম, দ্যাটস ওয়েন আই আস্কড হার ইফ শি ওয়ান্টেড টু ডু দ্য কোওয়ার্কিং স্পেস উইথ মি। আমি যখন বে ডেভেলপমেন্টসে কাজ করছি, তখন আমার আরেকটা বন্ধু সালজার, যে এই অফিসের ইন্টেরিয়র করছে, দে হ্যাভ আ স্টুডিও কল স্টুডিও বাঙ্গি. So Studio Bangi তখন was looking for an office space, and we are fresh out of university. একটা অফিস স্পেসের ভাড়া কমার্শিয়াল স্পেসে হলে তো সেটা ভাড়া 1 লাখ টাকার কম হবে না, সেটাকে ইন্টেরিয়র করতে তখন অনেক টাকা লাগবে। এবং সো এটা তো ফর অ্যান আর্কিটেক্ট অথবা আর্কিটেকচার গ্র্যাজুয়েট স্টুডেন্ট হু হ্যাজ নো প্রজেক্টস অ্যাট হ্যান্ড, ওর জন্য এই জিনিসটা করা ইজ ভেরি ডিফিকাল্ট. So we were looking for spaces যেটা আমরা রেন্ট করতে পারি, or and then জায়গা আমরা পেলাম 15,000 টাকা একটা গ্যারেজের মতন জায়গা, কিন্তু সেটাকে রেনোভেট করতে অথবা সেখানে এসি লাগাতে বা সেটাকে কে দরজা খুলবে, কে ক্লিন করবে, কে চা কিনে নিয়ে আসবে, কে ইলেকট্রিসিটি বিল দিবে, কে সাইন করবে বাড়িওয়ালার সাথে, নানান ঝামেলা, রাইট? যে এরকম ইয়াং মানুষকে তো মানুষ ভাড়াও দিতে চায় না। সো এই ধরনের ঝামেলাটা তখন সেই সময় আমরা ফেস করেছি। এবং সালজাররা যেহেতু ছেলে, তো ওদেরকে মানুষ আরও ট্রাস্ট করতো না, তখন আমাদেরকে সাইন করতে হলো এই মানে ভাড়ার এগ্রিমেন্ট, রাইট? সো হ্যাঁ, সো যে ওই যে ব্যাচেলারদেরকে ভাড়া দিব না, এই টাইপের একটা ঘটনা। তো সেটা থেকে দ্যাট ওয়াজ সামথিং দ্যাট ওয়াজ ইন মাই মাইন্ড। অ্যান্ড দেন আমি যখন শিকাগোতে পড়ছি, তখন উই ওয়েন্ট টু ব্রাজিল টু ডু একটা প্রজেক্ট। তখন ওখানে মিলেনিয়ালদের সাথে আমরা কাজ করলাম, অ্যান্ড আই স যে ব্রাজিলে মিলেনিয়ালসরা কোওয়ার্কিং স্পেস থেকে কাজ করে, অ্যান্ড দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ইন্টারাকশন অর মানে মাই ইন্ট্রোডাকশন টু আ কোওয়ার্কিং স্পেস, অ্যান্ড আই ওয়াজ ব্লোন অ্যাওয়ে। আই ওয়াজ লাইক, এই জিনিস যদি তখন থাকতো তাহলে কত ভালো হতো, এটা তো বাংলাদেশে লাগবে। তারপরে আই ওয়াজ লুকিং ফর কোওয়ার্কিং স্পেসেস ইন বাংলাদেশ, মানে ওই ওয়ার্ডটাই তখন আমি শিখলাম। তারপরে আমি খুঁজলাম বাংলাদেশে, তখন দেখলাম যে হাব ঢাকা মানে সাজিদ ভাইয়ের যেটা, হ্যাঁ ওইটা তখন 2013 খুলেছে। তারপরে আমি চিন্তা করলাম যে না, আমারও একটা খুলতে হবে, আমি এটা করতেই চাই। অ্যান্ড অলসো তখন আমার ফার্স্ট ইয়ার শেষ, তখন আমার ফার্স্ট ইয়ার শেষ, সেকেন্ড ইয়ার পুরাটাই বাকি। বাট আই স্টার্টেড টু ফিল যে ওই মানে আমার মাস্টার্সের যেটা, সেখানে 70% মানুষ ওরা ইয়ে করে, কি বলে যে অ্যাডমিট করে ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, 30% শুধু US থেকে নেয়, টু মেক ইট আ ভেরি এনগেজিং অথবা ডাইভার্স একটা হ্যাঁ। সো ওখানে আমরা তখন সো এত এনগেজিং ছিল এভরি ডে, এভরি কনভারসেশন। আই স্টার্টেড টু থিঙ্ক যে আচ্ছা, বাংলাদেশে গেলে আমি এটা কোথায় পাবো, আমি তো এটা পাবো না। সো ওই থটটা থেকেও আই থট যে যদি আমাদের একটা কোওয়ার্কিং স্পেস থাকে, তাহলে তো ওখানে এভরি ডে ভেরি মোটিভেটেড, ভেরি ইন্টারেস্টিং ইন্ডিভিজুয়ালস ওয়ার্কিং অন ইন্টারেস্টিং প্রবলেমস আর গোয়িং টু কাম। So ওই থটটা থেকে I really wanted to start a co-working space. So I started to work on মানে gather insights, data, research, বাংলাদেশ থেকে এগুলা সব কালেক্ট করা শুরু করলাম। তখনই আমি জানলাম যে নাহিদ has interest in something similar. So তারপরে ওই রিসার্চ করে একটা প্ল্যান তৈরি করে তারপরে I came back in 2014-এর মিডলে, মানে মেতে। And then 2015-এর মে মাসে we took a space for Moar যেটা যেখানে আছে। সো ওভাবে করে শুরু করা আর কি। And নাহিদ, মানে আমি আর নাহিদ পার্টনারশিপ করার কারণটাই হচ্ছে, আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট টু সে অ্যাজ ওয়েল, যে আই এম ভেরি লাকি টু হ্যাভ আ কো-ফাউন্ডার ইন অল অফ মাই এন্ডেভার্স, বিকজ এন্টারপ্রেনিউরশিপ কিন্তু খুব লোনলি একটা অর্ডিয়াল। ওয়েন ইউ আর অ্যান এন্টারপ্রেনিউর, আপনার সবচেয়ে ক্লোজেস্ট মানুষটাও উইল নট নো অল অফ ইউর প্যারাস, all the uncertainties, all the things that হ্যাঁ, কারণ ও এমপ্যাথাইজ করতে পারবে, কিন্তু ও ফুললি বুঝতে পারবে না। যেমন তসেফ, মানে আমার হাজব্যান্ড, ও কিন্তু একজন এন্টারপ্রেনিউর, রাইট? কিন্তু ওর আর আমার বিজনেসটা তো ডিফারেন্ট। সো আমাদের ওইটা নিয়েও ঝগড়া লেগে যায় অনেক সময়, যে তুমি এভাবে কেন চলতেছো না, অথবা ও বলে তুমি এভাবে করে কেন চলতেছো না। কিন্তু যে
circumstances are different, businesses are different, মানে সো ওইটার solution cannot be the same. So যখন when you have a co-founder, that person shares the same thing, and that's very reassuring. And you can share a lot of things. There are things that you can't share with everybody, right? Business secrets or things like that. Yeah. So when you have a co-founder, your goals are same and what you want out of the business is same. So তখন it becomes very easy. And so যেটা বলতে চাচ্ছিলাম যে when you look for it's very lucky if you have a co-founder like Nahid to me. কারণ we're very complementary. ও খুব calm, আমি খুব পাগল. She's very good at taking care of things, মানে execution. I'm more যে সারাক্ষণ আইডিয়া জেনারেট করতে পছন্দ করি, vision and strategy. হ্যাঁ আমি খুব লাইক করি এই জিনিসটাতে। অ্যান্ড অলসো আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট যে নাহিদ যদি আমাকে কোনো একটা খারাপ কথা বলে, আমি খুব ভালো করে জানি সেই কথাটা ও আমাকে বলেছে টু ইমপ্রুভ মি, ও আমাকে হার্ট করার জন্য বলে নাই। সেম আমি যদি ওকে কোনো একটা খারাপ কথা বলি বা কোনো একটা ক্রিটিসিজম করি, তাহলে ও জানে যে আমি ওকে হার্ট করার জন্য বলি নাই, আমি এটা দেখতে পাচ্ছি বলেই ওকে আমি বলতেছি। সো দেয়ার আর টাইমস ওয়েন উই সিট টুগেদার উই রিফ্লেক্ট অন হাউ উই আর বিহেভিং, মানে আমরা পার্সোনাল গ্রোথের জন্য আমরা অনেক যে নাবিলা তুমি এরকম করে চলতেছো, এটা কিন্তু ভালো হচ্ছে না, অথবা নাবিলা তুমি কিন্তু তসিফ আনোয়ারকে এনাফ টাইম দিচ্ছ না। তো এই ধরনের ফিডব্যাকও সামটাইমস নাহিদ কিন্তু আমাকে দেয়। সিমিলারলি আই ডু দ্য সেম ফর হার। I speak to a lot of startups, and one of the common reasons why they shut down is because of co-founder conflict. And the trouble I observe is usually there's like a মানে ইংলিশে বলতেছি পারটা, আমি বাংলায় বললে বেটার হয়, কেমন যেন একটা বটল আপ বা ধরে রাখার একটা প্রবণতা আছে বাঙালিদের মধ্যে স্পেশালি, যে খারাপ কথা বলবো না, কনফ্লিক্টে যাব না, সব কিছু এড়ায় চলবো, মনের কথা মনে রাখবো, এক্সেট্রা এক্সেট্রা। দ্যাট ইজ আনটিল দে সাডেনলি এক্সপ্লোড। হঠাৎ করে একদিন দে তোমার এই জিনিসটা 5 বছর আগে করছিলা, এটা ভালো লাগে নাই, আমার বলি নাই তখন, বাট আমি ধরে রাখছি এই গ্রাজটা, অ্যান্ড সাডেনলি the whole thing is atomic and পুরো জিনিসটা ভেঙে যাচ্ছে। সো আই থরলি এগ্রি যে এরকম হেলদি কনফ্লিক্ট হওয়াটা রেগুলারলি আসলে অনেক জরুরি। অ্যান্ড ফিডব্যাক যেটাকে বললেন, আমি আর একটু মানে ভায়োলেন্ট একটা টার্ম বললাম, কনফ্লিক্টই বললাম। ইট ইজ আ কনফ্লিক্ট। আমরা সারাক্ষণই বলি যে আমরা ঝগড়া করতে, আচ্ছা নাহি আমার তোমার সাথে ঝগড়া করতে হবে, সো আমরা ওইটাই, দ্যাটস হাউ উই সে স্টার্ট দিস কনভারসেশন, শুনো তোমার সাথে আমার ঝগড়া আছে। দ্যাটস হাউ, এন্ড ইটস লাইক, and এই যে co-founder relationship অথবা business partner relationship, it's absolutely like a marriage. It is a marriage. You have to treat it like that. You have to look after their family, their parents, their significant other, their children. You have to consider যে ওখানে কি হচ্ছে, because if you can't keep your co-founder at peace, your business will fall apart. Absolutely. I'm glad we touched upon that, আপু। আমি একটু রি-আর্কিটেক্টস নিয়ে কথা বলতে চাই। এটার মোর নিয়ে আমরা we are I guess caught up. এটার origin and what problem you're trying to solve, এখন কি কাজ করছেন, এটা নিয়ে একটু বলুন। So re-architects is absolutely একটা architectural consultancy, যেহেতু আমরা architecture পড়ছি, so আমরা ওইটা, that is the only business that gives us steady cash flow. a living. আর অন্যগুলাতে তো আমরা যা আয় করি সেটা পুরাটাই ওটার মধ্যে আবার চলে যায় এখনো। মোরটা এত এখন আর না, বাট বহু is a beast. Sorry Apu for interrupting you. I guess Bohu you would consider a startup? No. It's a very it's a business, it's an industry, it's an existing industry. It's just, I think our approach to it is different, but it's not a startup at all. Got it. That's a good differentiation, even in your own head, which is most important. Moar definitely is not a startup. It was a startup. I think it is a startup. Okay. Moar is a startup. Could you kind of guide us through that process? Sorry, we took a tangent, but কিভাবে বহুকে you don't consider it a startup and Moarকে you do. A differentiation in your mind, what is it? আপনাকে প্রশ্ন করতে পারি? Sure. আচ্ছা, why would you call Moar not a startup? So a startup in my mind is something that can scale exponentially. বলতে the growth of it
after a certain point, it can grow faster than its costs grow. When its revenues, its scale, both in terms of the customers it can serve, etc. etc. এটা অনেক তাড়াতাড়ি বাড়তে পারবে compared to its costs. এটা হইতে পারে by leveraging technology, through doing like some sort of initial customer base এর দ্বারা, যেটাকে fancy ভাবে network effect বলা হয়, এরকম অনেক কারণে it can scale very fast whereas its costs don't proportionally scale. এই কারণে আমি মনে করছিলাম যে ধরেন for every again I might be completely off here, but every space that you take, আপনার একটা fixed rent আছে, you have to buy furniture, you have to do a lot of things. এই কারণে আমি ভাবতেছিলাম whether it's scalable kind of model আর কি. But now tell me why I'm wrong. No, you're not wrong. I think our definitions are different. Okay. So to me, a startup is a business, or a startup is an entity that needs its business model to be proven, or that needs its business model to be figured out. আচ্ছা. Right? So co-working space business model exists. কিন্তু মোরের যেটা business model, and business model বলতে আমি কি বুঝাচ্ছি সেটা আমি বলবো. মোরের যেটা business model, সেটা we had to build from scratch. Right? যে বাংলাদেশের জন্য কিভাবে করে এটা ফিট করবে সেই জিনিসটাকে আমাদেরকে বানাতে হচ্ছে. আমরা যখন শুরু করেছি it was just একটা, আমাদের MVP ছিল যে আমরা একটা টেবিল দিব, আমরা একটা চেয়ার দিব, আমরা এটাকে per hour টুকরা করে করে বিক্রি করব, right, or rent out করব. So that is our MVP, and it took us 8 years to figure out how to sell this MVP. How to sell বলতে এখানে আমি বিজনেস মডেলের কথাটা বলছি, যে নট জাস্ট সেল, এটাকে এই সার্ভিসটা কীরকম হবে সেই জিনিসটাকেও তো আমাদেরকে ডিজাইন করতে হচ্ছে, রাইট? অথবা কিভাবে করে আমি কস্ট অপটিমাইজ করব, মিনিমাইজ করব, সেই জিনিসটাকে আমাকে ডিজাইন করতে হচ্ছে. কী ধরনের মানুষ, কি ডেজিগনেশনের অথবা কোন কোন ডিপার্টমেন্টের মানুষ আমাকে রিক্রুট করতে হয় এই সার্ভিসটা দিতে, সেটাও আমাকে তৈরি করতে হচ্ছে. সার্ভিসটা কেমন, বা কোনটার জন্য কী দিতে হবে, কোনটার জন্য আমার একটা পেপার ওয়ার্ক লাগবে, কোনটার জন্য আমার পেপার ওয়ার্ক লাগবে না, সেই পুরো জিনিসটাকেই তো আমাদেরকে তৈরি করতে হচ্ছে, রাইট? সো দ্যাটস হোয়াট আই মিন বাই একটা স্টার্ট আপ. সো ইট ওয়াজ, ইউ ক্যান সে যে হ্যাঁ ইট ওয়াজ আ স্টার্ট আপ. এখন মেবি ইটস টার্নিং ইনটু আ বিজনেস, যে নট ইন টার্মস অফ গ্রোথ, বাট আপনি যেভাবে করে বলছেন সেটা যদি আমি বলি তাহলে এটা এখনও স্টার্ট আপ. কিন্তু আমার ডেফিনেশনে যেহেতু আমরা এখন গুছিয়ে ফেলেছি যে হোয়াট ইজ দ্য বিজনেস মডেল, সেই জন্য এটা এখন আর স্টার্ট আপ না. বাট আপনার ডেফিনেশনে ইটস ডেফিনেটলি আ স্টার্ট আপ, বিকজ ইট হ্যাজ দ্য পোটেনশিয়াল টু কস্টকে মিনিমাইজ করে এটা গ্রোথ করার একটা বড় পোটেনশিয়াল আছে, বিকজ দ্যাটস হোয়াট উই হ্যাভ ওয়ার্কড অন. Got it. So that's how the setup has so far has been. What is the situation today? Is more profitable, or is it still kind of finding? No, it's profitable. And আমরা এখন এটাকে, so আমি আপনাকে বলছি যে কিভাবে করে we are thinking যে it's scalable. আমরা এখন ফ্র্যাঞ্চাইজি মডেলে যাব. So that's how we want to scale, right? So what we have learned যে এখন আমাদের যত we are এই 8 বছর ধরে আমরা 8 বছর ধরে কাজ করে তো ফিগার আউট করছি যে কী করতে হবে. কিন্তু লাস্ট 2 years I have worked on documenting everything. So it has sets, যেরকম ম্যাকডোনাল্ডসের সেট আছে যে কীভাবে করে বার্গার বানাবে, কীভাবে everything has a recipe, everything has a standard of procedure. So we have সব কিছু করার, যে আমি যদি একজন হোস্ট রিক্রুট করি, ওকে কীভাবে করে আমি রিক্রুট করছি, কী ধরনের মানুষ রিক্রুট হবে, ও রিক্রুট হওয়ার পরে ওর জার্নিটা কি, সেই প্রত্যেকটা জিনিস ইজ নাও ডকুমেন্টেড. So we have worked for the past 2 years to document or create standard procedures, and ইভেন আমাদের এই স্ট্যান্ডার্ডও আছে যে এক একটা মিটিং রুম কি স্ট্যান্ডার্ডের, ওটার সাইজ কি, ওটার গ্লাসের ওয়াল নাকি ড্রাই ওয়াল, ওইটার লাইটটা কীরকম, ওইটার টেবিলটা কীরকম, ওইটার কার্পেট নাকি কার্পেট না, এই জিনিসও আমাদের স্ট্যান্ডার্ডাইজ করা আছে. সো ওই আমরা কম্পোনেন্টগুলো বানিয়েছি সব কিছুর, রাইট? এই জিনিসটাতে যেরকম আমরা কাজ করছি, সেই সাথে আমরা কাজ করছি যে কীভাবে করে আমি অপটিমাইজ করতে পারি টু রিডিউস কস্ট অ্যান্ড অলসো কীভাবে করে আমি অনেক তাড়াতাড়ি গ্রো করতে পারি এখন. Got it. So for anyone watching, if they want to become a franchisee,
they should reach out. Of course. এটা আর 2 কোনো- মাস পরে। আর 2 মাস পরে Okay, cool. কোনো লিংক But থাকলে কেউ বলে যদি দিন Yeah. কেউ যদি ইনভেস্ট করতে চায় হ্যাঁ। তাহলে এখনই। Okay, cool. So এটার I guess more.com morebd.com/contact or something will Or nabila@morebd.com. nabila@morebd.com. That's Okay, the cool. email. Because I actually think some people might be interested in either investing or become a franchisee, so I just wanted to put it out there. Okay, so and Bohu. Thank you for that very good explanation of more. Now do it all over again Abu, for Bohu. So Bohu is a very easy to explain business. Okay. আমরা ফার্নিচার ডিজাইন করি, আমরা ফার্নিচার তৈরি করি, আমরা ফার্নিচার বেচি। বাংলাদেশে যেটা হয় যে কেউ ফার্নিচার ডিজাইন করে না, ফার্নিচার ডিজাইন করে যারা আর্টিসানস আছে, ওনারা হয়তো কাঠের মধ্যে কি কাজ হবে সেই জিনিসটা ডিজাইন করে, কিন্তু নতুন করে ফার্নিচারকে রিইনভেন্ট করা বা রিডিজাইন করার যে রিকোয়ারমেন্ট আছে আমাদের, কিন্তু শহরের বাসাগুলো ছোট হয়ে আসছে, অ্যান্ড যেই সাইজের ফার্নিচার পাওয়া যায় সেই ফার্নিচার সেটা কিন্তু ফিট করে না আমাদের বাসায়। রুমগুলো ছোট হয়ে আসছে, আগে বড় বড় রুম ছিল সব। অ্যান্ড দেন লাইফস্টাইলের সাথেও ফিট করে না। Right. যে আপনি আপনার মোবাইল কোথায় থাকে আপনি বাসায় গেলে, আপনি যে কোথাও বের হচ্ছেন, আপনার হাতে একটা ল্যাপটপের ব্যাগ, আপনার একটা পিঠে ব্যাগ, আপনার একটা লাঞ্চের বক্স, আপনার একটা পানির বটল অথবা চায়ের একটা কাপ, ওইটা নিয়ে আপনি বের হচ্ছেন প্রতিদিন। তারপরে বাসায় ঢুকে ওটা বিভিন্ন জায়গায় থাকতেছে, সকালবেলা আধা ঘন্টা লাগতেছে পুরো জিনিসটাকে খুঁজে বের করে গুছায় আবার বের হইতে, রাইট? সো ওই এফিসিয়েন্সি লস, লাইফস্টাইলটাকে যদি আমরা এফিশিয়েন্টলি ডিজাইন করতে চাই, আওয়ার হাউসেস, আওয়ার ফার্নিচার শুড হ্যাঁ, অ্যাবসলিউটলি। সো ওই জিনিসটা করার জন্য দ্যাটস হোয়াট উই ডিজাইন ফর এসেন্সিয়ালি। যে এখন আমাদের বাসায় পেটস থাকে, রাইট? এখন আমাদের বাসায় আমাদের ফ্রেন্ডসরা হ্যাং আউট করতে আসে রাদার দেন আমাদের কাজিনসরা হ্যাং আউট করতে আসে। এখন আমাদের বাসায় হেল্পার্স কম, সো আমাদের মানে বাসায় ডাস্ট হয়, অথবা যে আমাদের লাইফের অনেক জিনিস কিন্তু চেঞ্জ হয়েছে, কিন্তু সেই অনুযায়ী কিন্তু ফার্নিচার চেঞ্জ হয় নাই। কিন্তু আমরা আবার বিদেশে যাই, আমরা ইন্টারনেটে বিভিন্ন জিনিস দেখতে পারি, সো উই অ্যাসপায়ার ফর দোজ থিংস। সো ওই প্রোডাক্টগুলা আমরা যেটাতে অ্যাসপায়ার করে মডার্ন কন্টেম্পোরারি বাংলাদেশি মানুষ, সেই প্রোডাক্টগুলাই আমরা বাংলাদেশের জন্য অ্যাপ্রোপ্রিয়েট করে ডিজাইন করার চেষ্টা করি। সে আমাদের দেশে যদি এখন আমরা একটা উলের ফার্নিচার বানাই অথবা একটা লেদারের ফার্নিচার বানাই, যে ময়েশ্চার, গরমকালে আপনি ওখানে বসতে পারবেন না তো। সো আমরা ওভাবে করেই জিনিসগুলোকে ডিজাইন করি, সো দ্যাট ইট ফিটস ইনটু আওয়ার লাইফস্টাইল অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ার হোমস। সো ওই থটটা থেকে উই স্টার্টেড ডিজাইনিং ফর বহু, অ্যান্ড আমরা বাংলাদেশেই ম্যানুফ্যাকচার করি। সো দ্যাটস ওয়াই আই সে যে ইটস আ বিজনেস, বিকজ furniture industry has existed for forever, so এটার business model define করার কিছু নাই। The only change is that we design ourselves. এটাই, that's the newness. That's a clear cut, very understandable page, very palatable. Thank you for that, Apu. We made you do a lot of work, but we have become a lot more educated in both these verticals thanks to you. Okay, so I want to maybe double click on the Bohu model. So এখানে there's obviously আমি গিয়েছি আপনাদের শোরুমে, so there's a mix of physical in-person stores as well as e-commerce and digitally order করার যেই ব্যাপারটা আছে. How do you kind of see both of these coexisting? এই omni-channel approachটা আপনারা কীভাবে দেখছেন? যে do you think এরকম মানে walk-in জায়গাগুলা খুবই জরুরি? Do you think that we will ever be at a place যেখানে it's all digital, it's all online কেনা হচ্ছে? And today what is the scenario? মানুষজন কি in person কিনছে নাকি digitally কিনছে? How comfortable is Bangladesh today buying furniture online? So for our products, আমি বলবো যে once somebody has bought online অথবা offline, once একটা প্রোডাক্ট, ছোট একটা প্রোডাক্ট, সেই 3600 টাকার একটা প্রোডাক্ট যদি কেউ কিনে নেয়, তারপরে সে 75,000 টাকার প্রোডাক্ট অনলাইনে অর্ডার করতে দে আর কমফোর্টেবল। বাট দ্যাট হ্যাজ স্টার্টেড টু হ্যাপেন আফটার কোভিড। কোভিডের আগে মানুষ কিন্তু অনলাইনে এত জিনিস কিনতো না বা কমফোর্টেবল ছিল না। ইভেন কোভিডের, আই এম আ পার্সন যে কোভিডের সময় বিকাশ ডাউনলোড করছি, তার আগে আমার কোনো বিকাশ ছিল না, মানে সাইন আপও করছি আমি কোভিডের টাইমে, তার আগে আমার ছিল না। সো কোভিডের পরে আসলে আই থিঙ্ক অনলাইন পারচেজ ওই জিনিসটাতে মানুষ মোর কমফোর্টেবল, বাট
you have to also understand যে একটা ফার্নিচার ইজ একটা অ্যাসেট in our culture, তাই না? মানুষ ফার্নিচারকে অ্যাসেট হিসেবে দেখে। সো যদিও এখন মানুষ 5 বছর বা 8 বছরের মধ্যে ফার্নিচার চেঞ্জ করতে কমফোর্টেবল, কিন্তু ওইটা কমফোর্টেবল বিকজ ওর লাইফের রিকোয়ারমেন্ট হ্যাজ চেঞ্জ, নট বিকজ যে ওইটাকে ও অ্যাসেট হিসেবে মনে করছে না। ওইটা হয়তো ও ওর গ্রামের বাড়িতেই পাঠিয়ে দিচ্ছে, নট যে ও ওইটা ফেলে দিচ্ছে অথবা বিক্রি করে কোনো একটা রিটার্ন পাচ্ছে, রাইট? সো ফার্নিচার ইজ অ্যান অ্যাসেট, যেই জিনিসটা মানুষ এরকম অনলাইনে টুক করে কিনতে পারে না। হ্যাঁ, হোম ডেকোর কিনতে পারে, অথবা অ্যান্ড অলসো ফার্নিচার ইজ ইউজড বাই দ্য হোল ফ্যামিলি। সো যখন একজন মানুষ বাড়ির জন্য একটা খাট অথবা একটা সোফা অথবা একটা ডাইনিং টেবিল কিনছে, তখন কিন্তু সে ওই বাড়িতে আর যে কয়জন মানুষ আছে সবার কথা চিন্তা করে জিনিসটা কিনছে। সো ও কিন্তু এটা একদিনে বা এক ক্লিকে কিনে ফেলে না। ও কিন্তু ধরেন একটা স্টাডি চেয়ার অথবা ও বিছানার উপরে ইউজ করবে একটা ল্যাপটপ টেবল, সেটাও পট করে কিনে ফেলতে পারে। কিন্তু খাট, বড় ফার্নিচার ও কিন্তু এক ক্লিকে কিনে না। So is it fair to say that most people buy in person first, and then if they are satisfied, in most cases they move on to a more online buying pattern, মানে তারপর অনলাইন কিনে, এরকম কি? মানে I don't want to put words in your mouth, it's just I want to get an understanding of এরকম না the behavior. এটা হচ্ছে যে ট্রাস্টটা, যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটির উপরে ট্রাস্ট হতে হয় ওর প্রথমে, তারপরে ও অনলাইনে 2-3 বার দেখে আমাদের সাথে ফোনে কথা বলে, কিন্তু অনলাইনে কিন্তু কিনে ফেলছে না, ও কিন্তু আমাকে ফোন করছে বা আমাদের কাস্টমার কেয়ারে ফোন করছে, করে এটা সম্পর্কে জানছে, সাইজটা কি, এটার পুরো ডিটেলটা একটু বলেন, আচ্ছা আপনারা ইনস্টল করবেন, ওই ধরনের কথাবার্তা বলার পরেই ও কিনছে। whereas if you buy from Daraz, you're not talking to anybody, you're probably just ওই রিভিউয়ের জায়গাটা দেখছেন and then ওটা কিনে ফেলছেন, রাইট? সো ওটাই বলছি যে ফার্নিচার কেনাটা ইজ মোর আই থিঙ্ক ইন পার্সন, নয়তো মানুষ কনভিন্সড হয় না। অ্যান্ড আমার মা is trying to buy a sofa for I think the past 4 years, I want to say. আমি তাকে এখন পর্যন্ত 4 রকমের সোফা বানাই দিছি এবং সবই সে আমাকে ফেরত দিয়ে দিছে। 1 বছর রাখে অথবা 6 মাস রাখে, বলে না নাবিলা কালারটা একদম ভালো লাগতেছে না, মানে অভ্যাসটাই খারাপ হয়ে গেছে। একবার আম্মা বসে বলে না কালারটা ভালো লাগতেছে না, আব্বা বসে বলে এটার পিঠটা একটু উঁচু করো, হাতটা একটু মোটা করো, এগুলোই করে সারাক্ষণ। এখন আমার একটা ফ্যাক্টরি আছে বলে spoil for choice, yeah. সো এখনো কিন্তু তাদের এসব করতে গিয়ে আমার সুন্দর একটার পর একটা ডিজাইন কিন্তু বের হয়ে যাচ্ছে, আর আমি এগুলাই বিক্রি করতেছি, whereas ওদের আর পছন্দ, মানে ওদেরকে আর খুশি করতে পারতেছি না। So যেটা হয়েছে রিসেন্টলি, my mom and I, we moved to a different house, and we had to kind of buy furniture and everything from scratch. নিজেদের বাসা অনেক দিন ধরে করবো, এখন অনেক শখের জিনিস, বাট আম্মু কোনো জিনিস রেডিমেড কিনলো না, সব কিছু নিজের মতো করে বানাই নিল, যে আচ্ছা ফ্যাব্রিক এরকম হবে, পিলোটা এরকম হবে, পাগুলা এরকম হবে, এই কালার হবে, এক্সেট্রা এক্সেট্রা, simply because she wanted it tailor made. So the reason I ask is I want to kind of understand, আপু আপনাদের কতটুক, let's say off the shelf you just are able to, let's say, sell like every other commodity, and how much personalization or customization do you actually do or have to do? আমাদের কাছে সবাই কাস্টমাইজেশন চায়, কিন্তু আমরা ওইটা করি না, কারণ হচ্ছে আনলেস ইটস অ্যান আর্কিটেক্ট, কারণ একটা ম্যাসিভ এক্সপেকটেশন মিসম্যাচ হয়। আপনি বলেন আপনার আম্মা নিজে বানানোর পরে কয়বার কার্পেন্টারকে আবার ফেরত আনাইছে? In this case, I guess, well, সোফার জন্য করতে হয় না, আই থিঙ্ক ডাইনিং টেবিলের জন্য করতে হয়েছে, যে কালারটা উডের কালারই হয় না এক্সেট্রা, বাট ইয়া একবার অ্যাটলিস্ট একবার তো আসতেই হয়েছে। হ্যাঁ, সো এক্সপেকটেশন ম্যাসিভ মিসম্যাচ হয়। ধরেন আপনি শোরুমে যেই জিনিসটা দেখে আসছেন সেটাকে তো ডিজাইন করে, চিন্তা করে, কনসিডার করে জিনিসটাকে তৈরি করা, তাতে যদি একটা ইঞ্চও ছোট বড় করা হয়, তখন আইদার ওইটার ফাংশনালিটিতে প্রবলেম হয়, অথবা ওইটার স্কেল বা ওইটার কম্পোজিশনটাতে প্রবলেম হয়। তখন আসলে যেই জিনিসটা ও দেখে গিয়েছে সেই জিনিসটা কখনোই ম্যাচ করা সম্ভব হয় না। অ্যান্ড অলসো যখন আমরা কাস্টমাইজ করছি বা ছোট বড় করছি, তখন আমরা তো এটা প্রোডাকশন করে রাখি, সো ইটস ইন্ডাস্ট্রিয়ালি প্রডিউসড, সো তখন তো ওইটাকে ওয়ান অফ করতে হয়, তখন ওইটার এক্সপেন্সটা এক্সপোনেনশিয়ালি বেড়ে যায়। সো ওই জন্য আমরা যেহেতু উই আর
যদিও ইট লুকস লাইক আ ভেরি বুটিক বিজনেস বহু, কিন্তু ইটস ডিজাইন টু লুক লাইক আ বুটিক বিজনেস, কিন্তু ইটস প্রডিউসড ইন্ডাস্ট্রিয়ালি। মানে the branding or the look and feel and the মানে it's intentionally feeling like it's small and catered to you, but it's actually the manufacturing and everything is quite mature and industrial scale. বিকজ নয়তো তো আমি এই দামে দিতে পারবো না। আর মানে যে বললাম যে ফাংশনালিটিতেও প্রবলেম হয়, এটা খুব ফানি একটা স্টোরি। আমাদের বাসার সব প্রোডাক্ট ইজ R&D প্রোডাক্ট, রাইট? যেরকম আমার আম্মার বাসায় R&D সোফা যাচ্ছে এখন, সেরকম আমার বাসায় কোনো ফার্নিচারের সাথে কোনো ফার্নিচারের রং মিলে না, কোনো ফার্নিচার এবং কোনো বেশিরভাগ ফার্নিচার ওয়ার্ক করে না। সো আমার নিস আমেরিকায় থাকে, আমার ভাই, ওরা বেড়াতে এসছে, তখন ও একটা ফার্নিচার দরজাটা খুলে ওখান থেকে একটা জিনিস নিচ্ছে, বন্ধ করলো, তারপর আমাকে বললো এটাও কি তোমাদের ফার্নিচার? তখন আমি বলছি তোমার কি মনে হয়? তখন বললো যে এই দরজাটা তো ওয়ার্ক করলো, মনে হয় তোমাদের না। And she's 7 years old. Wow. So বুঝেন। It's not even banter, it's just matter of fact. She's like, I'm like, hey, এটা আমাদের না। Oh, she was right. আচ্ছা। সো ওইটাই যে আমরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমার বাসায়, নাহিদের বাসায়, এখন আমার আম্মার বাসায়, এখন নাহিদের আম্মার বাসায় রেখে রেখে আমরা টেস্ট করি আর কি, ফর অ্যাট লিস্ট 3 to 6 months, যে আচ্ছা কোথায় প্রবলেম হচ্ছে বা ইউজ করতে কোনো অসুবিধা হচ্ছে কিনা, অ্যান্ড দেন উই পুট ইট আউট আর কি। Apu, you've been very generous with your time. I want to ask you maybe 1 or 2 final questions and then we can call it a day. What advice would you give to aspiring architects or people who are maybe undecided, যারা এখন চিন্তা করছে যে আর্কিটেকচার পড়বো, এটার তারপরে ভবিষ্যৎ কি, what are my next 5 steps, তারপর what would you kind of give them as advice? If you're really really passionate about architecture, তাহলেই পড়া উচিত। আর if you're not, তাহলে I would say যে maybe it's not your thing, because it requires a lot of grit. Architecture educationটা is এমনভাবে designed, you will be say আপনি একটা, we have all made একটা ছবি, রাইট? একটা ছবি অথবা একটা অরিগ্যামি করে একটা কিছু আমি বানাইলাম, সেটার প্রতি তো আপনার একটা ভালোবাসা তৈরি হবে, তাই না? আপনি যদি বানান, how will you feel যদি ওইটাকে পাড়া দিয়ে তারপরে রাস্তায় নিয়ে গাড়ির উপর দিয়ে কাদার উপর দিয়ে ফেলে, how will you feel? You'll feel very sad, তাই না? That's what happens at architecture school. You make something and it's torn apart every time, okay? To teach you how to handle criticism, to teach, because this is what you will face every time. যে আপনি একটা জিনিস ক্রিয়েট করবেন, একটা সলিউশন ক্রিয়েট করবেন, যার জন্য সলিউশনটা ক্রিয়েট করতেছেন সে বুঝে আপনাকে হার্ট করবে না, কিন্তু সে সেই জিনিসটা নিয়ে তার মতামতটা অবশ্যই দিবে। আপনি একটা জিনিসকে কালো রং করলেন, কিন্তু সেটা তো আপনার মনের ইচ্ছা মতন আপনি কালো রং করছেন, কিন্তু আরেকজন মানুষ, কিন্তু সেটা তো আপনার জন্য ইউজের জন্য আপনি তৈরি করেন নাই, আরেকজন মানুষ ইউজের জন্য তৈরি করছেন। সো তারও একটা পছন্দ আছে, সো পছন্দ বা কনভিনিয়েন্স আছে, রাইট? তো সেই মানুষটা তখন আপনাকে বলবে না, কালো না, আমি একটু সাদা চাই, হালকা সাদা অথবা হালকা কালো চাই, রাইট? অ্যান্ড ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে ও হালকা কালো বলতে কী বুঝাচ্ছে, অ্যান্ড দেন ইমপ্লিমেন্ট দ্যাট। সো এই জিনিসটা কিন্তু ওই আপনার প্রফেশনে, ইফ ইউর অ্যান আর্কিটেক্ট অর ইফ ইউর ডিজাইনার, এটা কনস্ট্যান্টলি হবে। সো সেটাই আর্কিটেকচার এডুকেশনে শেখানো হয়। অ্যান্ড সেটার সাথে দেয়ার আর আদার থিংস দ্যাট ইউ লার্ন, যে ডিজাইনার প্রিন্সিপালস, হাউ টু ডিজাইন, হাউ টু ফিগার আউট, ওই যে বলো না রাইটার্স ব্লক হয়, সো হাউ টু কাম আউট অফ দ্যাট, দ্যাটস অলসো টট ইন architecture school or design school. But I think most of all what you are taught is persistence. So so ওইটা যদি নিতে পারার শক্তি থাকে তাহলে go for it. আরেকটা খুবই ব্রড কোয়েশ্চেন, বাট আই থিঙ্ক অনেকেই এটা জানতে চাবে, উইচ ইজ বাংলাদেশে আর্কিটেকচার পড়ে, হ্যাঁ এক্স্যাক্টলি, সম্ভাবনা কিরকম ক্যারিয়ার বাংলাদেশে অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড? আর্কিটেকচার or ডিজাইন এডুকেশনের প্রসপেক্ট ইজ ম্যাসিভ। আচ্ছা।
আর্কিটেকচার মানে দিস ইজ আ ডিসিপ্লিন রাইট যেটা ইটস এক নাম্বার ইটস আ প্রফেশনাল এডুকেশন সো বিবিএ পড়লে you can do a lot of things কিন্তু আর্কিটেকচার পড়লে you know যে you have built a skill it's like learning মানে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ওরকম একটা জিনিস একটা স্পেশালাইজেশন এক্স্যাক্টলি সো এটা পড়লে এক নম্বর ইউ ক্যান কিছু না হলেও আপনি ইন্টেরিয়র ডিজাইন বিল্ডিং ডিজাইন এগুলা করে ইউ ক্যান মেক আ লিভিং সো এটা একটা জিনিস সো ইটস আ স্পেশালাইজেশন ইটস অলসো আ ডিসিপ্লিন ইউ লার্ন আ লট অফ থিংস ইউ আর্কিটেকচারে আপনি যখন আর্কিটেকচার পড়ছেন তখন আপনাকে ভেঙে গুঁড়া করে আবার আপনাকে তৈরি করা হবে সো সেটাও আরেকটা জিনিস অ্যান্ড এই স্কিলটা ইউ ক্যান ইমপ্লিমেন্ট ইন আ লট অফ থিংস ইউ লার্ন হাউ টু ম্যানেজ আ লট অফ ডিফারেন্ট টিমস ইউ লার্ন লিডারশিপ ইউ লার্ন অর্গানাইজেশন ইউ লার্ন প্রবলেম সলভিং ইউ লার্ন অ্যানালিটিক্স সো অ্যান্ড অলসো ইউ লার্ন হাউ টু মেক থিংস লুক গুড how to and how is that important? That's important because একটা জিনিস ওই যে বলো না প্রথমে দর্শনধারী সো একটা জিনিস যদি সুন্দর না হয় you cannot pursue somebody to take it from you right or you cannot pursue somebody to buy it from you so ওইটাও খুব ইম্পর্টেন্ট একটা স্কিল টু হ্যাভ যে আই প্লিজিং কীভাবে করে একটা জিনিসকে করতে হয় সেটাও ইউ গেট টু লার্ন বাট দ্যাটস one of the things যেটাতে সবসময় ফোকাস করা হয় কিন্তু there are other things that you learn from architecture as well so that's another thing so you can become একটা marketeer you can become একটা entrepreneur you can become একটা just strategist so you can become a lot of things if you study architecture even you can become a mayor as well or an entrepreneur So specialization and it has a lot of it builds a lot of different skills. আরেকটা জিনিস হচ্ছে এখনকার ওয়ার্ল্ডে AI is very prominent তাই না যে AI দিয়ে আমরা অনেক কিছু তৈরি করতে পারি but you cannot replace imagination. You need to know what you want to see to prompt AI কে right or what you want to create to prompt the AI. So সেটাও সেই জন্য এই ডিসিপ্লিনটা বা ডিজাইন এডুকেশন এখনও রিডান্ডেন্ট হয়ে যাবে না সো আই থিঙ্ক it has a lot of prospect not just in Bangladesh but all over the world. That was very well explained Apu. One last one which is আপনি নিজে আর্কিটেক্ট হওয়ার পাশাপাশি একজন উদ্যোক্তা বা এন্টারপ্রেনার শিপেও আপনি নিজেও একটা ভূমিকা রাখছেন how do you kind of advise aspiring entrepreneurs who are maybe still figuring out whether they should take the leap আদৌ করবে নাকি নিজেদের আর্কিটেকচার না যে কোনো প্রফেশনেই আছে সেই প্রফেশনেই থাকবে নাকি তারা পাশাপাশি ব্যবসাও ট্রাই করবে তাদেরকে আপনি কিভাবে চিন্তা করতে অ্যাডভাইস করবেন Doing something on the side is always good in this economy and when you're young এই জিনিসটা করা উচিত when you're young you should explore একটা জিনিসে স্টাক হয়ে গেলে তখন you're not exploring or you're not growing this is the time to learn also if you want to be an entrepreneur you need to be dedicated to it you need to be passionate about what problem you are trying to solve not আমার মতন যে আমার বেস্ট ফ্রেন্ড আর্কিটেকচার পড়তে চায় বলে আমি আর্কিটেকচার পড়তে চলে গেলাম আমার বেস্ট ফ্রেন্ড এন্টারপ্রেনার বলে আমিও এন্টারপ্রেনার হয়ে গেলাম এটা করলে হবে না এটা একটা জিনিস ইউ নিড টু ওয়ান্ট what you are trying to build say if you যেমন আমি কোওয়ার্কিং স্পেসটা আমি চাইতাম right this is also a version of like solving your own problems sorry for interrupting okay so solving your own problems এর থেকে what you মানে যে আমি যে জিনিসটা চাই যেটা নিয়ে আমি প্যাশনেট সেই জিনিসটাকে যদি আমি সলিউশন করে ইফ আই থিঙ্ক যে এই মডেলটা ক্যান বি দিস সলিউশন ক্যান বি helpful to others and people will be willing to pay for it তাহলে you should create it you should become an entrepreneur or try it at least but not peer pressure অথবা অন্যরাও সবাই ইউনিভার্সিটিতে সারাক্ষণ বলতেছে তুমি এন্টারপ্রেনার হও এই জন্য আমি এন্টারপ্রেনার হয়ে গেলাম
that's sure equation for failure. That's not going to work. That's just going to move you away from the path you should be going towards. We can actually call it a day here. I guess the last question from my end up is, you are someone who reads a lot. I think this is something it runs in your family. Your brother, your parents, they're all voracious readers. If I were to ask you for a book list for, let's say, people who are ambitious, young, and trying to kind of make something of themselves, etc., let's say that's the ideal profile for who you're recommending to. Tahole, what are the must reads? Kono must read nai. Okay. And for me, when I'm reading, আমি constantly চেষ্টা করি যে to implement what I'm reading. It's a tool for growth for me. যে whenever say এখন what I'm reading is দুইটা বই, একটা হচ্ছে জেরুজালেম আর একটা হচ্ছে To Sell is Human. I'm reading To Sell is Human because I'm making একটা pitch deck for Moar. ওইটা পড়ছি because I'm trying to just sell more. Not sell. I will never sell more. Right. But how to kind of package it. হ্যাঁ সো ওইটা বোঝার জন্য আমি ওইটা পড়ছি, রাইট? তার আগে 2 বছর আমি কেন বলতে পারি আমি 2 বছর ধরে এই জিনিসটা বানাচ্ছি বিকজ তার 2 বছর আগে আই ওয়াজ রিডিং Good to Great. ওইটা পড়ে I built my HR team. So whenever I'm reading something, I'm taking even আমি যদি foundation যে বইটা the science fiction one. হ্যাঁ ওইটা পড়েও তখন ওখান থেকে আমি বিজনেস আইডিয়াস পিক করি অথবা স্ট্র্যাটেজিস পিক করি, রাইট? গেম অফ থ্রোনস পড়ে আমি দ্য সং অফ আইস অ্যান্ড ফায়ার পড়ে আমি বিভিন্ন স্ট্র্যাটেজিস পিক করি। সো ওভাবে করে আর কি আমি হোয়াট এভার I read, I try to see how I can implement this to my life. So, as an entrepreneur, I would say definitely Good to Great boita pora uchit. When you're an entrepreneur, there are people, I'm sure that there are people who are listening to you now who are entrepreneurs. I have mentored a lot of entrepreneurs in my small time. So, আমি যেটা ওদেরকে জিজ্ঞেস করি যে what are you trying to build? Are you trying to, or what are you trying, do you know what you are trying to sell? Are you trying to sell your business or are you trying to sell what your business produces? You need to know that. Tahole you will know what to make. So, je passionate about business, say এরকম হতে পারে যে একজন টি-শার্ট বানায়, রাইট? টি-শার্টের অথবা টি-শার্টের উপরে প্রিন্ট করে কিছু একটা, একজন এন্টারপ্রেনিউর হতে চাচ্ছে এখন, কিন্তু মেবি দে আর নট very passionate about printing stickers on t-shirts, but they're passionate about building that into a business. তাহলে এই মানুষটার অবশ্যই এই বিজনেসটাতে যাওয়া উচিত। কিন্তু ওর যদি just the craft নিয়ে ইন্টারেস্ট থাকে, জাস্ট দ্য ক্রাফট নিয়ে ইন্টারেস্ট থাকে, তাহলেও ওর এই বিজনেসটাতে যাওয়া উচিত। বাট নিডস টু হায়ার আদার পিপল টু ডু দ্যাট, ওর ওইটাকে ওর ফিগার আউট করতে পারে। বাট আমি বলছি যে দে নিড টু নো যে আর দে ইন ইট টু সেল অফ দ্য বিজনেস or are they in it to sell what the business is producing? Interesting. Or what service the business is, you know what I mean? So ওই জিনিসটা আমি কি বিজনেসটা তৈরি করছি বা স্টার্টআপটা তৈরি করছি টু সেল ইট অফ, না তাহলে আমি ওভাবে করে জিনিসটাকে তৈরি করে যার কাছে আমি বিক্রি করছি তার যেই জিনিসটা আমি বিক্রি করছি সেটার কোয়ালিটি বা সেটার নেচারটা, সেটাকে কিভাবে গুছাবো সেটা তো বানিয়ে দিতে হবে, তাই না? সো সেটা ইম্পর্টেন্ট, দ্যাটস হোয়াট আই মিন। যে আমি যদি টি শার্টটা বিক্রি করি তাহলে টি শার্টটা ওই কোয়ালিটির হওয়া উচিত। আর আমি যদি আমার যদি ইন্টেন্ট হয় না আমি টি শার্টের বিজনেসটা ইভেন্চুয়ালি বিক্রি করে দিব, তাহলে আমার বিজনেসটাকে ওভাবে করে বানানো উচিত সো দ্যাট যখন অন্য কারো কাছে যাচ্ছে সে যাতে বিজনেসটাকে ঠিক মতো রান করতে পারে। That makes a lot of sense, kind of having in mind that আমার purpose, why am I doing what I'm doing, what am I actually trying to achieve? হ্যাঁ, ওইটা চিন্তা করে তারপরে বিজনেসটা করা উচিত, নয়তো ইউ আর নট যে প্রপার
কাজটা না অগুছানো হয়, তখন Right. একটা ডিরেকশন থাকে না যে হোয়াট ইজ ইউর অবজেক্টিভ, ওই জিনিসটাকে ঠিক করাটা খুব দরকার। আপু, thank you so much for all entertaining all our questions. I'm sure অনেকের মানে অনেক হেল্প হবে trying to understand, let's say, how you thought about Moar versus Bohu versus, you know, how you kind of came about into entrepreneurship and so many other things. Thank you so much. Inshallah, we'll do a round 2 at some point. Till then, thank you. Thank you so much. Thank you for having me.